নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের তক্ক যুক্তি গল্পের আজকের আলোচনা পর্বে। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই অবগত আছেন যে বিষয়টা নিয়ে আমরা বসতে পারি, কেননা আমরা অবশ্যই রাজ্য রাজনীতিতে যখনই কোনো বিষয় অত্যন্ত আলোচনার হয়ে দাঁড়ায় সেই বিষয় নিয়ে আমরা তক্ক যুক্তি গল্পের আলোচনার টেবিলে বসি। তার ব্যতিক্রম আজকেও হয়নি। আজকে আপনারা জানেন যে আইপিএফটি উপজাতিভিত্তিক রাজ্যের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ত্রিপুরায়। সেই ক্ষেত্রে রাস্তা অবরোধ, সেই বনটার বিশেষ ওনারা টার্ম রেখেছেন রাস্তা অবরোধ, রেল রোকো, এইভাবে ওনারা ওনাদের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে চাইছেন, দাবি ত্রিপুরাল্যান্ড। আর এই রাজ্যের থেকে আলাদা একটি উপজাতিদের জন্য আলাদা একটি ল্যান্ড বা জায়গা বা রাজ্য ওনারা দাবি করছেন, দাবিটা হচ্ছে ত্রিপুরাল্যান্ড। এই দাবিতে ওনারা রাস্তা রোকো এবং রেল রোকো আন্দোলনে সামিল হয়েছেন। আজকে থেকে 10 জুলাই আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা রোকো এবং রেল রোকো কর্মসূচি ওনারা নিয়েছেন। এই নিয়ে আলোচনার জন্য আমরা আজকে বসেছি। বিষয়টা আমরা রেখেছি আইপিএফটির রাস্তা রোকো রাজনীতি, দাবির উন্মত্ততা বনাম গণতন্ত্র। এই নিয়ে আমাদের মধ্যে অতিথিরা আছেন এবং আমরা পরিচিত হব অতিথিদের সাথে যারা এই বিষয়ে কথা বলবেন। আছেন সলিল দেববর্মা স্যার, সিপিএম দল থেকে, স্বাগত জানাচ্ছি স্যার। আছেন অনিমেষ দেববর্মা, উনি সাধারণ সম্পাদক এনসিটি, স্বাগত জানাচ্ছি স্যার। আছেন দেবব্রত কলই, বিজেপি জনজাতি মোর্চার সহপ্রভারী, স্যার স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমরা আজকের এই আলোচনায়ও কিন্তু এনসি দেববর্মা এবং ওনার টিম, অর্থাৎ আইপিএফটি যারা এই সংগঠনের যারা আজকে এই ডাকটা দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য রাস্তা রোকো আন্দোলনে সামিল হয়েছেন, ওনাদেরকে আমরা ফোন করেছি, আমন্ত্রণ করেছিলাম আসার জন্য, কিন্তু বরাবরের মতো ওনারা আবার নাকচ করে দিয়েছেন। আসতে ওনারা পারছেন না, কোনো প্রতিনিধি পাঠাননি। তাই আমাদের অতিথিরা এই নিয়ে বলবেন যারা এখানে উপস্থিত হয়েছেন। প্রথমেই যাব আমরা সলিল বাবুর কাছে। স্যার, বিষয়টা বুঝতে চাইবো, আপনি সিপিএম দল থেকে প্রতিনিধিত্ব করছেন, আর এই বিষয়টা একটু বুঝতে চাইবো যে রাজ্য রাজনীতিতে হঠাৎ করে ভোটের যখন আর 4 থেকে 5 মাস এমনটাই মোটামুটি বাকি, এরকম পরিস্থিতিতে আইপিএফটির এই আন্দোলন আসলে কি দিশা নির্দেশ করছে? আইপিএফটির এই আন্দোলন প্রথমেই বলি খুব অযৌক্তিক এবং আমাদের ত্রিপুরার রাজ্যবাসীর পক্ষে একটা অত্যন্ত মারাত্মক একটা বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস, এবং সেই সঙ্গে ঘোলা জলে তারা রাজনৈতিক মাছ শিকারের মতো রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে। তবে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমি মনে করি না। এই কারণে স্যার, ঘোলা জলে কারা মাছ ধরতে চাইছে বলে মনে করছেন? এখানে আইপিএমটি যেটা আন্দোলন করছে বলছি আমি, বিচ্ছিন্ন কোনো আন্দোলন বলে আমি মনে করি না। এই কারণে যে তারা বহুদিন ধরেই তারা ওই এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য তারা দাবি তুলে আসছে, এবং এর জন্যে তারা বিগত দিনেও তারা যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে, সেই কর্মসূচিগুলি মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, একটা সন্দেহ, জাতীয় উপজাতির ঐক্যের মধ্যে বিভেদের একটা পরিবেশ তৈরি করার যে চেষ্টা, এই সম্পর্কিত ব্যাপারে মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা বহুদিন থেকেই শুরু হয়েছে। গত এই জায়গায় একটা কথা বলি, খুব সম্ভবত গত মে মাসের শেষের দিকে, তারিখটা আমার ঠিক মনে নেই, আইপিএফটিকে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, অর্থাৎ পিএমের অফিস থেকে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে তাদেরকে আহ্বান করা হয়েছিল। কী জন্য আহ্বান করা হয়েছিল জানি না। তারা গেছিলেন, সেখানে কি কথাবার্তা হয়েছে তা পিএম অফিস থেকেও কোনো রকম খোলাসা করেননি, তারাও কোনো রকম খোলাসা করেননি। অথচ ওইখান থেকে, দিল্লি থেকেই তারা ঘোষণা করে দিয়েছিলেন যে তারা ত্রিপুরায়
যে জাতীয় সড়ক এবং রেলও তা অবরোধ করবেন। এখানে পিএমওর কোনো চক্রান্ত দেখতে পাচ্ছেন, বা পিএমওর সাথে এরকম আলোচনা হয়েছে তারপরে এরকম নিচ্ছেন? যেহেতু বললাম তো, যেহেতু পিএম অফিস থেকে কোনো খোলাসা করা হয়নি, তারাও কোনো খোলাসা করে বলেননি, অথচ ওখান থেকে তারা ঘোষণা করে দিলেন। স্বাভাবিকভাবেই তার পেছনে একটা গূঢ় রহস্য থেকে যায়, একটা সন্দেহ থেকে যায়, একটা বিষয় থেকে সেই কথাই যাচ্ছে, বলছি। সন্দেহ থেকে হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ, আমরা যাব বিজেপি থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন, বিজেপি জনজাতি মোর্চার সহপ্রভারী দেবব্রত কলই আছেন, ওনার কাছে যাব। দেবব্রত বাবু, উনি বলছেন, সলিল বাবু বলছেন যে মে মাসে দিল্লিতে পিএমও অফিসের থেকে একটা মিটিং এর পরেই দিল্লিতে ঘোষণা করে আইপিএফটি। এটা অর্থাৎ আপনাদের দিল্লি সরকার যেহেতু বিজেপি সরকার, সেই ক্ষেত্রে আপনাদের উপরে কিন্তু এই অঙ্গুলিটা যাচ্ছে এবং স্পষ্ট এটা। এই ক্ষেত্রে আপনাদের কোনো বক্তব্য আছে কি? এখানে আপনাদের কেউ জড়ানো হচ্ছে এবং আপনারাও আছেন বলে মনে করছেন, এই সিপিএম বা প্রশাসন কি বলছেন? এটা তো সিপিএম যেহেতু সরকার, তাদের এখানে রাজ্য সরকারের ওরা আছেন, কাজেই এটা তাদের সন্দেহ, বা বিরোধী দলকে বরাবরই সেভাবেই বিরোধীরা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুক না কেন, ও সবসময় সেটাকে অন্যভাবে তারা নিয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা, এই সমস্ত অভিযোগগুলো দেখা যায়। কিন্তু ওরা দিল্লিতে গেছে, এটা তো যারা দেশ পরিচালনা করেন তাদের একটা দায়িত্ব। এমন একটা আন্দোলন হলে শুধু এখানকার আইপিএফটি নয়, আর অন্যান্য যারা এই সমস্ত একটা আলাদা রাজ্য নিয়ে আন্দোলন করেন বা অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে একটা দেশের শান্তি শৃঙ্খলা বা উন্নয়নের জন্য এটা আছে। আপনারাও জানেন, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর থেকে উনি যেটা স্লোগান দিয়েছেন, যে কর্মসূচি, যে সবকা সাথ সবকা বিকাশ। কাজে এখানে আমাদের রাজ্যের কথা বলে তাদেরকে বাদ দিয়ে তো আর সবকা সাথ সবকা বিকাশ হবে না। সব জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, সব ধর্মেরই উন্নয়নের জন্য এই প্রোগ্রাম। কাজে সেদিক থেকে ওরাও দেখেছেন, মানে কি ওরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বহুবার ওনারাও পাঠিয়েছেন যে আমরা দেখা করতে চাই। তো সেই হিসেবেই তাদেরকে ডাকা হয়েছে। হ্যাঁ, এবং কি কথা হয়েছে, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এটা আন্দোলনে, এটাই বলছেন। হ্যাঁ, আর আন্দোলন কর্মসূচি নেওয়া তো তাদের দলীয় ব্যাপার। এখানে আপনারা এই আন্দোলনকে সাপোর্ট করছেন কি? আমরা সাপোর্ট মানে কি, এটা আমরা আলাদা রাজ্য গঠনকে আমরা যেহেতু সমর্থন করি না, তবে এই বিষয়ে কোনো আন্দোলনকে কেন আমরা সমর্থন করব? কিন্তু এটা গণতান্ত্রিক আন্দোলন, দলীয় ব্যাপার। শাসক দলের অভিযোগ আপনারা পেছন থেকে মদত দিচ্ছেন এবং বারবার এই অভিযোগ করে আসছে ওনারা, যে আপনারা পেছন থেকে মদত দিচ্ছেন এবং আপনারা সাপোর্ট করছেন। এটা তো এটা সম্পূর্ণ তাদের মন গড়া। কিন্তু আমরাও তো বলতে পারি, এখানে রাজ্যে যারা প্রশাসনে আছেন, সিপিএম এর যে এখানে একটা ষড়যন্ত্র নাই, তাও তো কি করে ওনারা বলবেন? ওনাদেরও তো উস্কানি হতে পারে। কি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? মানে একটা ঘটনাকে তাদেরকে উৎসাহিত করলো এবং সেটা ঘটনাকে উস্কানি দিয়ে আমরা সেই 1980 সনেও দেখেছি সেই রকম। হ্যাঁ, যদিও সেটা বিরোধী দল চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা, কিন্তু এটা ষড়যন্ত্র ছিল সম্পূর্ণভাবে সিপিএম এর। হ্যাঁ, এই যে সমস্ত যে সাম্প্রদায়িক দাঙ্গা যেটা হয়েছে, এখানেও তারই ওইটা কারণ। আসন্ন এই যে বিধানসভা নির্বাচনে দেখুন বামফ্রন্টের আর বিকল্প কোনো পথ নেই। যেখানে ওনারা বলছেন, আপনি বলছেন 1980 সালের মতো ওনারা আপনাদের বিরোধী দলের উপর চাপাতে চাইছে, আবার শাসক দল বলছে 1980 সালের মতো দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে আপনারা পিছনের দিক রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে চাইছেন। ব্যাপারটা কি হয়? কখন হয়েছে এটা? 80 সনে যে দাঙ্গা বাঁধলো, তারপর কি হয়েছে? 82-তে এডিসি নির্বাচন হলো, সপ্তম তফসিলে বামফ্রন্টই তো ক্ষমতায় এসেছিল, এবং 83-তে যখন বিধানসভা হলো দাঙ্গার পরে বামফ্রন্টই তো এসেছিল। তাহলে পেছনের দরজা দিয়ে কেন হবে এটা? অন্যরা আসলে পেছনের দরজা, আর ওনারা যা করবেন সব। আমরাও তো সেরকম অভিযোগ তুলি যে নির্বাচনকে জনগণের সঠিক এটা মতামত প্রকাশ হয় না, নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারও সরকারি যন্ত্রকে, মিশনারিকে কাজে লাগিয়ে জনগণকে নির্বাচনকে প্রহসনে পরিণত করেই তোরা ক্ষমতায় টিকে আছে। এটা জনগণের সঠিক সিদ্ধান্ত নয়, আমরা তো বরাবরই বলি এটা। আসবো দেবব্রত বাবু। আমি যাবো অনিমেষ দেববর্মা, ওনার কাছে, সাধারণ সম্পাদক এনসিটি, আরেকটি উপজাতি দল, রাজনৈতিক দল এনসিটি, ওনার সাধারণ সম্পাদক অনিমেষ বাবু। স্যার, আপনার কাছে বুঝতে চাইবে এই বিষয়টা যে
আপনারা এইরকম তুইপ্রালেন বা এরকম আন্দোলনকে আজকে অনির্দিষ্টকালের জন্য যে রাস্তা রোকো আইপিএফটির, এটাকে সমর্থন করেন কিনা? ডেফিনেটলি এই আন্দোলনকে সমর্থন করি না বলে আলাদা একটা দল করছি, এবং প্রশ্নই উঠছে না যে কেন এই আন্দোলন বা এই দাবিকে সমর্থন করব। তবে সিপিএম দলের পক্ষ থেকে এবং বিজেপি দলের পক্ষ থেকে যে বক্তব্যটা রেখেছেন তো শুনছি, এটা আমাদের একটা বক্তব্য রয়েছে যে এনসি দেববর্মার আইপিএফটি দল যে এইভাবে একটা আন্দোলন শুরু করেছেন ত্রিপুরায়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছেন এবং জাতীয় সড়ক অবরোধ করবেন। এর পরিণাম কি হবে ডেফিনেটলি রাজ্যের মানুষ এটা বুঝতেই পারছে যে একটা সড়ক অবরোধ হলে পর যানবাহনের জন্য ওই রাস্তা দিয়ে কমপক্ষে অন্তত একটা অসুবিধার সৃষ্টি হবে, কারেক্ট। এখন সলিলবাবু যে বক্তব্য রেখেছেন এখানে, আংশিক ওনার বক্তব্য সমর্থন করতেই পারি যে এই ধরনের একটা আন্দোলন হঠাৎ করে কখনো কখনো মানুষকে দুর্ভোগ পোহানোর জন্য এই যে আন্দোলন, আমি একটা জিনিস বলছি এখানে যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন তাদের স্মরণ করিয়ে বলছি এটা, যে এনসি দেববর্মার আইপিএফটি দল কিন্তু 1.5 বছর আগে আমার যতটুকু মনে আছে তখনও বলেছে যে ত্রিপুরা সরকারকে দিল্লির কেন্দ্রীয় সরকার একটা চিঠি দিয়েছে যে টিপ্রাল্যান্ডের দাবি খুবই যুক্তিপূর্ণ এবং এই বিষয়ে রাজ্য সরকারকে নিয়ে ওনারা বসবেন এবং 1 মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকার এইখানে টিপ্রাল্যান্ড গঠন করবেন। এই ধরনের একটা প্রচার তুলে কিন্তু রাজ্যের যুব অংশের মানুষকে, বিশেষ করে উপজাতি অংশের যুব বন্ধুদের বিভ্রান্তি মধ্যে ফেলে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে এবং সেই চেষ্টার ফলেই কিন্তু এডিসি নির্বাচনে দ্বিতীয় স্থানে আসতে পেরেছে এই আইপিএফটি দল, কারেক্ট। তো আমার প্রশ্ন হলো যে 1 মাসের মধ্যেই টিপ্রাল্যান্ড গঠন হবে এই ধরনের যদি বক্তব্য কেন্দ্রীয় সরকার দিয়েই থাকে, তাহলে আজকে কেন এনসি দেববর্মা এই বৃষ্টি বাদলের সময় এই কয়েক হাজার মানুষকে নিয়ে এই ধরনের আন্দোলন করছেন? নাম্বার 1, তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার এই কথা বলছে না আমার রাজনৈতিক বিশ্লেষণে। দ্বিতীয়ত সলিল বাবুরা জানেন যে এই এনসি দেববর্মার দল গত 1 বছর ধরে আইপিএফটি 1, আইপিএফটি 2, আইপিএফটি 3, আইপিএফটি 4 হয় মানে ভাঙতে এটা একেবারে শেষ হয়ে গেছে, কারেক্ট। এনসি দেববর্মাকে যদি বলাও হয় যে আপনি এখন 1 মাস ধরে পথ অবরোধ করুন এবং টিপ্রাল্যান্ড আপনি পেয়ে যাবেন, উনি পারবেন না, উনার জনবলও নেই, অর্থ বলও নেই, উনি পারবেন না। তাহলে প্রশ্ন হলো এই কথা জানার পরেও আজকে এনসি বাবুরা তাদের পথ অবরোধকে কেন্দ্র করে যে প্রচারটা করতে পেরেছেন তার চাইতে 10 গুণ বেশি সিপিএম পার্টি প্রচারে নিয়ে গেল, কারেক্ট। এবং এই যে খামতিং বাড়ি একটা জায়গায় এরা অবরোধ করবে, আমি বলছি ত্রিপুরা রাজ্যে 15 থেকে 16 হাজার টিএসআর বাহিনী রয়েছে। যদি বামফ্রন্ট সরকার এই রাজ্যের শান্তি শৃঙ্খলা চাইতো এবং এই রাজ্যে জাতি উপজাতিদের মধ্যে সম্প্রীতি থাকুক, এই জিনিসটা যদি ওনারা চান, এই আন্দোলনকে কেন করতে দেওয়া হলো? আমি আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতাম, স্বরাষ্ট্রমন্ত্রী থাকতাম, যে দলই হোক এই একটা জায়গায় বন্ধ করবে, ত্রিপুরা রাজ্যে তুমি বন্ধ করো, তোমার এনসি দেববর্মার যদি শক্তি থাকে তুমি সমস্ত রাস্তা অবরোধ করো, তুমি একটা জায়গায় করবে কেন? এবং এটাকে খুব সহজেই বামপন্থী সরকার কিন্তু এটাকে বন্ধ করতে পারত। ওই তেলিয়ামুড়ার ওই দিকটাই টিএসআর দিয়ে দিলে আর এইদিকে চম্পকনগরে যদি টিএসআর বাহিনী অবরোধ করে রাখতো, এনসি দেববর্মা সহ এই শত শত মানুষ যারা অংশগ্রহণ করেছেন ওরা যেতেই পারতো না সেখানে। তাহলে এই যে ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি যে শাসক দল জানেন যে আইপিএফটি 4-5 টুকরো হয়ে যাওয়ার পর তাদের কোনো জনবল নেই, অর্থবল নেই, তারপরও ওনারা এই ধরনের যে প্রচার করছেন যে ওরা সাম্প্রদায়িক শক্তিকে যদি আমাদের লড়তে হয় তাহলে সমস্ত শক্তি দিয়ে যারা সাম্প্রদায়িকতার বিরোধিতা করছে তাদেরকে নিয়ে লড়তে হবে। আপনি এই প্রচারটাই কেন করছেন?
তো আজকে খবর নিয়ে দেখেছি টিএসআররা কি করছে, বলছে সহযোগিতা করছে, তাদের পাহারা দিচ্ছে, যারা বন্ধ করছে, রাস্তা অবরোধ করছে তাদের সমর্থন করছে, তাদের পাহারা দিচ্ছে, তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, কেউ যেন পাল্টা আক্রমণ করতে না পারে, তাদের নিরাপত্তা দিচ্ছে রাজ্যের বামফ্রন্ট সরকার। সো ষড়যন্ত্রটা কে করছে, বিজেপি করছে না সিপিএম করছে? এই হলো আমার। সলিল বাবু, বুঝতে চাইবো যেটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা শাসক দল যেটা করলেন, যে শাসক দল অনিমেষ বাবু যেটা বললেন শাসক দল বেশি প্রচার করছেন এই ক্ষেত্রে। এই যে ছোট্ট বিষয় খামতিং এরিয়া, এই যে আন্দোলনটা, এটাকে বিভিন্নভাবে রোখা যেত এবং আপনারা পারতেন, কিন্তু আপনারাই বেশি প্রচার করে আজকে এনসি দেববর্মার মতো যার আজকে জনবল নেই, যার আজকে বিশেষত্ব নেই, তাকেও আজকে টপ করে দিচ্ছেন বা প্রচারের মুখে এনে দিচ্ছেন। অভিযোগ আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? আমাদের বিরুদ্ধে অভিযোগ আনতেই পারে, কিন্তু রাজ্যের জনগণের প্রতি সিপিআইএমের একটা দায়বদ্ধতা আছে, এবং আমরা জানি যে রাজ্যের উন্নয়ন এবং জাতীয় পরিচয় রক্ষা করতে এটা খুবই জরুরি। যারা এই সমস্ত চক্রান্তকারী তাদের মুখোশটা জনগণের সামনে খুলে দেওয়া, এবং সেটা বারবারই করা উচিত। এবং সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস বলি, এখানে বিজেপির প্রভারী, বিজেপির জনজাতি মোর্চার দেবব্রত কলই, উনি বলছেন যে রাজ্য গঠনকে সমর্থন করি না, তারা বলছেন তাদের দলের পক্ষ থেকে। আমার যতটুকু মনে আছে, আমি কয়েকদিন আগে না, বেশ কয়েক মাস আগেই হবে, তখন উনি কংগ্রেসের এসটি সেলের তিনি চেয়ারম্যান, তখন একটা চ্যানেলে বসেছিলাম, তখন উনি বলেছিলেন, তো ওনার মনে আছে কিনা জানি না, যে এই আমি কোনোদিন চেয়ারম্যান ছিলাম না, আমি বলছি, যাই হোক হয়তো ভুল হতে পারে, যাই হোক তখন কংগ্রেসের এসটি সেলে আপনি ছিলেন। কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম না, যাই হোক ছিলেন, আপনি কংগ্রেসের কর্মকর্তা ছিলেন। সেই ক্ষেত্রে আপনার বক্তব্য ছিল এই বিষয় নিয়েই যে তাদের এই আইপিএফটির যে দাবি সেটা কোনো সংবিধান বিরোধী দাবি নয়, সংবিধান বিরোধী দাবি না আলাদা রাজ্য গঠনটা। আমরাও বলি না সংবিধান বিরোধী। সেদিন আমার বক্তব্য ছিল যে ঠিক আছে, এডিসি এলাকা নিয়ে যদি গঠন হয় একটা আলাদা রাজ্য, তাহলে নন এডিসি এলাকা নিয়ে যারা সেখানে সংখ্যাগরিষ্ঠ তারা সেখানে আরেকটা রাজ্যর করতে পারে। সেই এলাকার মধ্যে কারা সংখ্যাগরিষ্ঠ? নন ট্রাইবেলরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, তারা এখানে বাংলা ন্যায্যের দাবি তুলতেই পারে। সেটাকে আপনি সমর্থন করেন? সেদিন কোনো উত্তর উনি দেননি। আচ্ছা, যাই হোক, না যদি উপজাতিরা আলাদা এডিসি নিয়ে নেয় তাহলে তো এটা পাশাপাশি পড়েই আছে বাংলাদেশে। সেই কথাই বলছি, না সেখানে আলাদা ত্রিপুরা থাকবে না, সেটা বাংলাল্যান্ডের দাবি উঠতে পারে। এটা আপনি আপনার ভুল ব্যাখ্যা। আমি শেষ করি, কিন্তু না না, এটা আপনার ভুল ব্যাখ্যা। 1980 সালের আমি শেষ করি, 1980 সালের ষড়যন্ত্র, এই যে দাঙ্গার ষড়যন্ত্র, এটা সিপিআইএমই করেছিল, ওনাদের দাবি। আমি বুঝতে পারি না তাদের মাথায় কি চিন্তা করে সিপিআইএম এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা রাজ্য গঠন করেছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে। কেন্দ্রে যে সরকার যারাই ছিল, সেই সময়ে ছিল কিংবা এখনো আছে, প্রত্যেকটি সরকারই কিন্তু সিপিআইএম এর বিরুদ্ধে। এবং সিপিআইএম এর সরকার কিংবা সিপিআইএম দল তারা কি এতই বোকা যে এই জায়গার মধ্যে একটা এমন একটা বাতাবরণ সৃষ্টি করব যাতে কেন্দ্রে এই দলের উপর, এই রাজ্যের যে ক্ষমতায় আছে তাদের, সিপিআইএম এর উপর নেতৃত্বে যে রাজ্য চলছে সেখানে তারা হস্তক্ষেপ করবে? এটা কি হয়? এটা কখনো হতে পারে না। সুতরাং এদের এই দাবি একেবারেই যখন মানে এর পেছনে কোনো রকম যৌক্তিকতা তো নেই, বরং সেই সময় আমরা জানি
কারা 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 বাজার বন্ধের ডাক দিয়েছিল, হ্যাঁ বলুন। আমি একটু আমি শেষ করি, আমাদের এরও ইয়ে আছে, উত্তর আছে। কারা বাজার বন্ধের ডাক দিয়েছিল সেই সময় আমরা জানি না, আমরা একেবারে অতীতে যাচ্ছি না এখন, এত বর্তমানে বিশ্লেষণে একটু থাকুন। যেহেতু টানা হচ্ছে, রেফারেন্স যেহেতু টানা হচ্ছে, সেটা বলতেই হবে আমাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি অনিমেষ বাবু ঠিক আছে একটু দিন। তারপর বলুন, এখানে অনিমেষ বাবু বলছেন যে সমস্ত কিছু প্রশাসনিক ক্ষমতা আছে, ডেফিনেটলি স্বাভাবিক। বামফ্রন্টের, তবু কেন রাস্তা অবরোধ করতে দেওয়া হলো? তার পিছনে উনি একটা ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন। আইপিএফটির সঙ্গে হয়তো একটা যোগাযোগের মানে গ্রুপের বাইরে থেকে তো এইভাবেই দেখতে হবে, আইপিএফটির এনসি বর্মার গ্রুপের সঙ্গে একটা হয়তো ইয়ে কিন্তু সেটা যে একেবারেই কতটুকু মানে ইয়ে কিছুটা বিশ্বাসযোগ্যতা নাই, একেবারে বলতে কিছুটা আছে কি না, কিছুটাই নেই, কিছু কোনো বিশ্বাসযোগ্যতাই থাকতে পারে না। কেমন না, কেননা ওনারা অভিযোগ করছেন আপনারা শাসক দল এটা পছন্দ করেন। আমি তো বললাম ত্রিপুরার প্রশাসন যারা চালায় সেই বামফ্রন্ট সরকার এতটা বোকা নয়, তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। এটা হয়তো আরেক ধরনের উস্কানি হতে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর, ঝাঁপিয়ে পড়লে তারা তখন খুব ইয়ে পাবে। এইখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়লে, এখানে রাস্তা রোকো আন্দোলনকারী যারা জড়ো হয়েছে তাদের উপর ঝাঁপিয়ে পড়লে, তারা ত্রিপুরার অন্য জায়গার মধ্যে তারা হয়তো সেই এরকম আবার দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে দিতে পারে। মানে এটা আপনি আরেকটা ষড়যন্ত্র দেখছেন? নিশ্চয়ই, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাইরে থেকে বসে যে রাজনৈতিক বিশ্লেষণ আমরা করব, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এই কথাগুলো বলেছি। এখন যে ৮০ জুনের দাঙ্গার যে ব্যাপারের কথা দেবুদা বলেছেন এখানে, কেন মানে সত্যি এটা যদি সিপিএম ষড়যন্ত্র করে না থাকে, আমি তো তখন ছোট, আমরা রাজনৈতিকভাবে যুক্ত ছিলাম না। ব্যাপারটা হলো যে একটা দাঙ্গা যখন হয় ত্রিপুরা রাজ্যে, তখন তো জাতি উপজাতি দাঙ্গা কখন হয়, এ বনাম বি, বি বনাম এ, একটা খণ্ডযুদ্ধ হয়। তাহলে ওই যুদ্ধকালীন পরিস্থিতি দেখা গেল যে তৎকালীন টিউজের সমর্থক এবং নেতাদেরই জেলবন্দি করা হলো, এবং সিপিএম বা অন্য কোনো দলের নেতা কর্মীদের কিন্তু জেলবন্দি করা হলো না। অ্যান্ড দ্যাট ইজ দি রিজন। ওই রিজনের জন্য দেবুদারা বলছে যে এই ষড়যন্ত্র টিউজেসকে শেষ করার জন্য, ট্রাইবেলদের নিয়ে যারা কথা বলছে তাদেরকে শেষ করার জন্য ওই দাঙ্গাটা সিপিআইএম পার্টি ষড়যন্ত্র করে কৌশলে করিয়েছে, এটা বলেছে। দিস ইজ দি পয়েন্ট। সেকেন্ড ব্যাপার হলো যে আমাদের সম্মানীয় সলিল রায়বর্মন মহোদয় যেটা বলেছেন যে ঝাঁপিয়ে পড়লে পর অন্যত্র কোথাও এই বন্ধ বা এই কার্যকলাপ আরো বেড়ে যাবে কিনা এই সন্দেহ, কেন একটা এই যে এনসি দেববর্মা নিজের থেকেই বলছে, অবাক। আরেকটা বলছি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি বলছি না যে রাজ্য সরকারের সমস্ত কিছু এখনই বন্ধ হয়ে গেছে, এখনো তো দেখার আছে, আজকে শুরু হয়েছে মাত্র। আমি দেখেছি ছোটবেলায় যে এই যে এনসি দেববর্মার যে বন্ধটা বা সড়ক অবরোধটা, এটা বাচ্চাদের একটা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মতো। একটা ব্রিজ ভেঙে গেছে, এমন ঘটনা হয়েছে যে চেবরি এলাকায় একটা পাকা ব্রিজ, এটা যোগাযোগ ছিন্ন হওয়ার পর মানুষ ওই ব্রিজটাকে বাদ দিয়ে আমপুরা দিয়ে ঘুরে বাগান বাজারে আসতে হচ্ছে। তাহলে এই যে এনসি দেববর্মা যে বনটা করছে, এই তেলিয়ামুড়ার লোক আগরতলায় আসতে পারবে, ধর্মনগরের লোক আগরতলায় আসতে পারবে, এভরিথিং। তাহলে এই বন্ধের উদ্দেশ্য, এই অবরোধের উদ্দেশ্য এনসি দেববর্মা এবং ওনার টিম এই কথা বলেছেন যাতে জনদুর্ভোগ না হয়, এই জন্য উনি এরকম ব্যবস্থাপনা It cannot be like that. একটা অবরোধ কেন? চাপ সৃষ্টি করার জন্য। আমি কাউকে কিছুই করব, তাহলে বাড়িতে বসে তুমি সাংবাদিক সম্মেলন করে বলো, হ্যাঁ? এবং এইখানেই তো আমাদেরও কথা, আমরা চাইছিলাম, আমরা দেখতে চেয়েছিলাম যে এই রাজ্যের সরকার কঠোর হস্তে যদি সাম্প্রদায়িকই হয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। উই ওয়ান্ট টু সি দ্যাট। আরে কেন আজকে আইপিএফটিকে সাম্প্রদায়িক বলে এই ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সিপিএম পার্টি প্রচার করেছে, তাতে একটা অংশের মানুষের কাছে
এই উপজাতি অংশের এই অংশের মানুষ এরা সাম্প্রদায়িক, এই প্রচারটা তো হয়ে গেছে, কারেক্ট? মানুষের মধ্যে একটা চিত্র তৈরি হয়ে গেছে। তাহলে এর জন্য ওনারাই দায়ী, ওনারা চিত্র তৈরি কেন করেছেন। করবে? আপনি এই একটা ছোট্ট একটা ফোর্স, আমি বলছি তো, আমি অনিমেষ দেবমা, আমি বলছি এনসি দেবমার কাছে সেই জনবলু নেই, অর্থ বলু নেই, কি করবে? শুধু সাম্প্রদায়িক না, বিচ্ছিন্নতাবাদী, এই কথাটাও ওর সঙ্গে উল্লেখ করা দরকার। করুন না, বিচ্ছিন্নতাবাদ, হ্যাঁ, অপরাধীবাদ, না, সলিলবাবু যেটা কথা আপনারা এটা বলে যেটা ওনাদেরকে বলা। আজকে আইপিএফটি কে খুব কম সময়ে জায়গা করে দিয়েছেন রাজ্য রাজনীতিতে, দরকারটা এটা আপনারা ছিল? করেছেন, এটাই হ্যাঁ। বলা হচ্ছে। কি এবং দরকারটা এই যে ছিল? আন্দোলনটা হচ্ছে, আন্দোলনটা একেবারে নেহাত হয়ে যেত যদি আপনারা এভাবে প্রচারে না নামতেন, এটা বলা হচ্ছে That's it. বিভিন্ন দলের তরফ মানুষের থেকে। না, এই প্রচারের মাধ্যমে আপনাদের এটা কোনো বিরোধী পরিকল্পনা? দলরা এই করবে। আন্দোলনটাকে যেমন হাইলাইট এটা করা বিরোধী হয়েছে দলরা করবে, এটা এবং জেনেই সাম্প্রদায়িক আমরা উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া এইভাবে যাচ্ছে। মানুষের মনে একটা ভয় ভীতি উস্কানি সন্ত্রাস না। করছেন আপনারা। আমরা আমাদের নাকি আমরা- দরকার আমরা ছিল জানি, এই আমরা সারা ত্রিপুরা- দিন যাবেন সমস্ত রাজ্যের মধ্যে রাজ্যের পথ যেমন আমি- বামফ্রন্ট আসার পর না না, যে 4 দফা দাবি নিয়ে বামফ্রন্ট এসেছিল, কেমন সেগুলি যখন বাস্তবায়িত করে, সবগুলি উপজাতির স্বার্থের। না, আমি শেষ করি। না, উপজাতি কথায় জবাব জবাব দিন। না, না, এই কথাকে আমি একটু বুঝতে চাইবো বা মানুষ বুঝতে চাইবে, যদি উপজাতি স্বার্থেরই হয়, হ্যাঁ। যদি এডিসি পূর্ণ ক্ষমতা, আর্থিক ক্ষমতা, সব সুবিধা ভোগ করে থাকে হয়, তাহলে উপজাতিদের মধ্যে এরকম ভাবনা, এরকম এই বিষয়গুলো চন্দন, এটা আমি একটা সলিল বাবুকে একটা সম্মান নিয়ম, দিয়ে বলছি। এটা একটা নিয়ম। আমি নিয়মটা সম্মান কি দিয়ে রকম? বলছি। যারা গণতান্ত্রিক ব্যবস্থা হেরে যায়, আমি তারা হারার পর আবার ঠিক আছে, তারা, ঠিক আছে, আমরা হারলাম, আমরা না কখনো আমি মন্ত্রী শেষ হব করি, না। তারপরে তো তারা আবার ফিরে আসার জন্য সব রকমের ষড়যন্ত্র করে। মানে ক্ষমতার লড়াই, ক্ষমতার ক্ষমতার লড়াই। লড়াই। হ্যাঁ, অনিবার্য। চন্দন, স্টুডিওতে বসে বলছি, কোনোদিন মন্ত্রী না হলেও হবে, কোনোদিন জয়লাভ না হলেও হবে, সত্য কথা বলবো। আমি এটা বলছি, সলিল বাবু একজন বয়স্ক সম্মানীয় ব্যক্তি, উনি অবশ্যই। বলুক যে এই 4 দফা দাবির কথা উনি বলছেন, বামফ্রন্ট কোনটা? সরকারের আমলে উপজাতিদের কি অগ্রগতি হয়েছে, না যা ছিল তা আমরা হারিয়েছি? সবকিছু আমরা হেরে ফেলেছি। আজকে ভারতবর্ষের সরকার যখন বলেছে যে ভারতবর্ষে যতগুলো এডিসি আছে সমস্ত এডিসি এবং সেখানকার রাজ্য সরকারকে চিঠি দিয়েছে, তোমাদের এডিসিতে কি ক্ষমতার দরকার বা নামকরণের জন্য কোনো দরকার রয়েছে কিনা। Proposal. আমাদের এই সরকার, এই বামফ্রন্ট সরকার, কেন এত ত্রিপুরার চাপে সরকার, এরা উত্তর দিয়েছে দিল্লি সরকারকে, নট অ্যাপ্লিকেবল, কোনো দরকার নেই, ক্ষমতারও দরকার নেই, নামাকরণেরও দরকার নেই। তাহলে এই যে বামপন্থীরা বলছে যে তারা অনেক কিছু করছে উপজাতিদের জন্য, আমার এডিসিতে কোনো ক্ষমতা দিচ্ছে না। একটা ব্লকের যা বাজেট হয় একটা ব্লকে, সেই বাজেটও তো এডিসিতে দিচ্ছে না। এই রাধাচরণ দেববর্মা ওনাদের যে সিএম এখন, হ্যাঁ, এই সিএম এর একটা বিডিওর যা অর্থ খরচ করার ক্ষমতা আছে, এই ক্ষমতা তো পুরো নেই। না, আপনি অনিমেষ বাবু, আপনি কি বলছেন যখনই এডিসি এভাবে ক্ষমতা পাচ্ছে না বা অর্থনৈতিক অন্যান্য আনুকূল্য পাচ্ছে না, তখনই এখান থেকে এরকম ভাবনাগুলো উঠে আসছে? ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে শীর্ষে আছে, মিছিল মিটিং হতে দেব না, করব না, প্রতিবন্ধীরা টাকা পাচ্ছে না, কর্মচারীরা বেতন ভাতা ঠিক মতো পাচ্ছে না। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য, আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি যে এত মিছিল মিটিং, এত গণ অবস্থান ভারতবর্ষের কোথাও হয় না, এই ত্রিপুরা রাজ্যে হচ্ছে। কেন হচ্ছে? এবং শুধু তা নয়, এই বামফ্রন্টই হচ্ছে একমাত্র ওরা দলীয় স্বজন পোষণ যাকে বলে আমরা, ঠিক আছে, প্রকৃত যারা গরিব বা প্রকৃত যারা, এই বিষয়ে আসবো, আপনার বিষয়টাও আসবো, কেননা আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা রাজনৈতিকভাবে ওনাদের মদত দিচ্ছেন আইপিএফটি কে, এবং সেই ক্ষেত্রে এটা তো কেন্দ্র তাদের সরকারের মিথ্যা অভিযোগ। ঠিক আছে, আমাদের কাছে সেরকম ফুটেজ আমরা আছে। এই যে আইপিএফটি দলের মেবার জমাতিয়া, দুঃখিত, মেবার জমাতিয়া, যিনি একটা বিষয় উনি তুলে ধরেছেন, এটা একটু দেখে নিয়ে এরপরে আলোচনায় ফিরবো। আসলে উনি কি বলেছেন একবার শুনে নেব। 17 তারিখ মে আমরা দিল্লিতে 10 জন আইপিএফটি প্রতিনিধি, আমরা এমওয়েস্ট প্রাইম মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং সঙ্গে আমরা সাক্ষাৎকার হয়েছেন। আমরা 20 তারিখভাবে আমরা আলোচনা হয়েছেন। আমাকে বলেছেন ওনারা 2-3 মাস ভিতরে আলোচনার জন্য ওনারা ডাকবেন। এই আশা নিয়ে আমরা ওখানে আসি। এ হচ্ছে মেবার
জমাতিয়ার বক্তব্য, যিনি আইপিএফটি দলের থেকে বলছেন। এবং আমি যাব সলিল বাবুর কাছে। সলিল বাবু, যেখানে জিতেন সিং এর সঙ্গে আলোচনা হয়েছে এবং বলা হচ্ছে এনারা 2-3 মাস 1-2 মাসের মধ্যে কথা বলবেন এই নিয়ে, তারপরও আইপিএফটি দল এরকম একটা আন্দোলন করার মানে কোথায়? আমারও তো প্রশ্নটা এখানে, যদি এই মেবার কুমার জমাতিয়া বলে থাকে যে 2-3 মাসের মধ্যে, 2-3 মাস তো হয়নি, তাহলে এই আন্দোলনের মানে, তাহলে এই আন্দোলনে কেন যাচ্ছে ওরা? হ্যাঁ ঠিক আছে, আপনারাও এই প্রশ্ন, এটা আমার প্রশ্ন আছে কি, উত্তর আছে কি? হ্যাঁ, আমার মনের মধ্যে সেই সন্দেহটা উঠছে। কেন উঠছে আমি বলি। এই যে রাস্তা অবরোধের যে বিষয়টা নিয়ে, এই কিছুদিন আগে বিজেপির যিনি রাজ্য সভাপতি বিপ্লব দেব, তিনি দিল্লিতে গিয়ে দরবার করেছিলেন যে এখানে উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে ত্রিপুরাকে, কারণ বিজেপির যারা কর্মী টর্মী তারা আক্রান্ত হচ্ছে, তার জন্য সেখানে করতে হবে। আচ্ছা, এখন বিজেপি যে আবেদন উপদ্রুত অঞ্চল ঘোষণা, উপদ্রুত অঞ্চল ঘোষণা করো বললেই তো উপদ্রুত অঞ্চল ঘোষণা করা যায় না। তো উপদ্রুত অঞ্চল ঘোষণার জন্য একটা ক্ষেত্র তো প্রস্তুত করতে হবে। আচ্ছা, কি ক্ষেত্রটা প্রস্তুত হবে? এই ক্ষেত্রটা প্রস্তুত হবে রাজ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করা, অরাজকতার সৃষ্টি করা, এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে পরিবেশের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারবে। কেমন? আমার মনে হয় এই কারণ আমার মাথার মধ্যে, আপনার মনে হচ্ছে বিজেপি এই এনসিদাপুরমারি আন্দোলন নিয়ে খেলছে না? আমার মাথার মধ্যে চট করে একটা বিষয় এসে যায়, হ্যাঁ হ্যাঁ, যেটা এই যে কিছুদিন আগে কয়েকটা রাজ্য উত্তরপ্রদেশ সহ মণিপুর, গোয়া ইয়ে হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, এবং বিশেষ করে মণিপুরে আমরা দেখলাম যে মণিপুরে যখন নির্বাচন এগিয়ে আসছে, তখন নাগাদের যে উগ্রপন্থী দল আইজাক মুইভার নেতৃত্বে এনএসসিএনকে দিয়ে একটা রাস্তা অবরোধ চলল, দীর্ঘদিন ধরে একটা রাস্তা অবরোধ চলল। তাদের কি দাবি তারা কিন্তু খোলাসা করে না। আচ্ছা, কারোর কাছে বলে না। মানে আপনারা এখানে একটা চক্রান্ত দেখছেন? আমি বলছি করে না। কিন্তু যেদিন অনৈতিকভাবে সেখানে বিজেপি সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও আসনের দিক থেকে সেখানে মন্ত্রিসভা গঠন করলো, ঠিক সেদিন থেকেই এই রাস্তা অবরোধ উঠে গেল। নাগাদের যে দল, উগ্রপন্থী দল, ঠিক আছে, এটার সঙ্গে এটার সাথে একটা সম্পর্ক দেখতে পাচ্ছেন। উন্মেষ বাবু, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি তো যুব নেতা, পাশাপাশি এই বিষয়ে অনেক, এই যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজনীতি বিষয়ে আপনার ধারণা আছে এবং নিয়ে চর্চাও করে থাকেন। কি মনে হচ্ছে একটা উগ্রপন্থী দল রাস্তাতে অবরোধ করে বসে আছে, এরকম একটা পরিস্থিতিতে এটার সাথে সম্পর্ক কতটুকু, কি মনে হয়? সত্যি আসলে আমরা যারা রাজনীতি করি, যেভাবে সলিল বাবু বলেছেন এখানটায়, এটাই স্বাভাবিক যে এইভাবে বিশ্লেষণ করা দরকার। বিশ্লেষণ ভুল হতে পারে, সঠিক হতে পারে, বাট উই রিয়েলি হ্যাভ টু অ্যানালাইজ দি সিচুয়েশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা সরকারকে পরিবর্তন করার স্বার্থে রাজ্যে কোনো কথা নেই, বার্তা নেই, একটা কৃত্রিম উপায়ে পরিস্থিতি তৈরি করে এখানে উপদ্রুত অঞ্চল ঘোষণা হোক, এটার বিরোধী আমি। আই কান্ট সাপোর্ট দিস। বিজেপি যদি করে থাকে আমি সেই নীতিকে বিরোধ করব। বামপন্থীরা যদি করে থাকে কেন, যদি করে থাকে আমি ডেফিনেটলি বিরোধ করব। এটা গণতন্ত্রের সোপান নয়, গণতন্ত্রে এটা হওয়া উচিত নয়। কারণ এই রাজ্যের মধ্যে আমি যা দেখছি বর্তমান যুগে, আমাদের ভারতবর্ষের মধ্যে মানুষ এগিয়ে যাচ্ছে, কত বিজ্ঞান নিয়ে চর্চা হচ্ছে, গণিত নিয়ে চর্চা হচ্ছে। আমরা কি এই রাজ্যে শুধু আন্দোলনই করব? যে আরে এই রাজ্যটা তো আমাদের, আমরা যারা বসে আছি এখানে, আমরা তিনজন, সলিল বাবু, আমি, দেবদা, এই রাজ্যটা তো আমাদের। এখানে আলাদা করে একটা রাজ্য গঠনের যে দাবি, তার মধ্যেই তো যুক্তিকতা খুঁজে পাচ্ছি না। পার্সোনালি আই এম টেলিং ইউ, এখন যদি বাঙালিরা ওয়েস্ট বেঙ্গলে যদি বলে আমাদের আলাদা করে একটা বাঙালি ল্যান্ড করে দাও, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ
এটা যুক্তির নয়, ব্যাপারটা একটা হাস্যকর। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের এইখানে কিন্তু যে ভারতবর্ষের যে রাজনীতি আমরা দেখছি, দেবদাকেও বলছি, উনি তো জাতীয় দলে আছেন এখন, একসঙ্গে আমরা কাজ করেছি আগে, যে জাতীয় দলগুলোতে আমরা দেখেছি যে বাঙালিরাও তো পাত্তা পাচ্ছে না সেখানে। এই যে হিন্দি বলয়ের লোকগুলো যেভাবে ভারতবর্ষের রাজনীতিকে তাদের হাতের মুঠোর মধ্যে রেখেছে, সেখানে কিন্তু বাঙালিরাও পাত্তা পাচ্ছে না। তাহলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য এই রাজ্যের পাহাড়ি বাঙালি উভয় অংশের মানুষ একজোট হয়ে আমাদের লড়তে হবে, কারেক্ট? তাহলে এইখানে উপজাতি অংশের মানুষকে বঞ্চিত করে কেউ শান্তিতে থাকতে পারবে না, কারেক্ট? এই রাজ্যের 7 লক্ষ বেকার আরো বাড়বে, যেভাবে চাকরির সৃষ্টির প্রহসন হচ্ছে, কারেক্ট? টেট পরীক্ষা দিয়ে 14,000 বেকারদের চাকরি নেওয়ার যে উদ্যোগটা সরকার নিচ্ছে, আর থাকবে এই টেটের যোগ্যতা মানুষের কাছে আছে? হ্যাঁ, এই টেট নিয়ম ঘোষণা হওয়ার আগে যদি আপনি চাকরিতে নিয়ে নিতেন, তাহলে বেকাররা এই দুর্ভোগ পোহাতো না। আমি বলছি এই আন্দোলনগুলো কি এই যে আন্দোলনমুখিতা বা এই আন্দোলন এগুলোকে সাইড করার জন্য, এগুলোকে অন্যদিকে মুভ করার জন্য, এই যে আমাদের অভাব অভিযোগগুলোকে মুভ করার জন্য মনে হচ্ছে, কি মনে হচ্ছে? আই টেল ইউ, এই যে এই আন্দোলনগুলো হচ্ছে তার জন্য দায়ী বামফ্রন্ট সরকার নাম্বার ওয়ান, এবং নিজের এই মানে কি বলে ফেইলিওরকে ঢাকার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভেদের পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত কিন্তু আমার মনে হচ্ছে যারা সরকারে বসে আছে তারাই করছে। তাহলে কেন এখানে যুক্তি কি? আপনি কিভাবে মনে করছেন এটা? মনে করছেন আগেই তো বলেছি যে একটা যার জনবল নেই, অর্থবল নেই, তাকে সাম্প্রদায়িক বলে একেবারে মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আরে উনি তো বর্ষিয়ান নেতা, হ্যাঁ, আমার বাবার চেয়েও তো বড় উনি বয়সে, তো উনাকে জিজ্ঞেস করো যে এই যে বক্তৃতা করেছেন ওনারা মাইক লাগিয়ে, এই যে প্রচার ক্ষুদ্র একটা এনসি দেববর্মার বিরুদ্ধে, তার যুক্তিকতা কোথায়, তার কারণটা কি? হাতিকে হাতি বানানোর প্রচেষ্টা, সেটা। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে, দেখুন দেবব্রত বাবু, আপনাদের বিরুদ্ধে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ এটাই যে যেখানে এরকম ভাবে ওখান থেকে এসে মেবাদ জমাতিয়ে এমন কথা বলছে, তারপরে যখন ওনাদের প্রশ্ন করছে কেন, ওনারা অভিযোগ করছেন আপনারা এখানে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে যে কোনো ভাবে একটা বিশৃঙ্খলতা সৃষ্টির জন্য এনসি দেববর্মাকে ব্যবহার করছেন এবং সেরকম একটা পরিকল্পনা করছেন। কি বলে হয়? এটা তাদের মন গড়া বা এটা তাদের আতঙ্ক, কিন্তু আসলে জিনিসটা তা নয়। এখানে আমাদের রাজ্যে দেখছি বিজেপি যতই এটা এগিয়েছে, তার সাংগঠনিক শক্তি যতই প্রভাব বিস্তার করছে সব অংশের মানুষের কাছে, ততই ওরা বামফ্রন্ট সিপিএমরা এটা কি বলে এটাকে, তারা ততই বিভ্রান্ত হচ্ছেন। এটা তাতে কি হচ্ছে, এই গণতন্ত্রের পরিবেশকে নষ্ট করার জন্য যেই সময়ে উনি যেটা অভিযোগ তুলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। হ্যাঁ, উপদ্রুত অঞ্চল বিজেপি কোনোদিন দাবি করে না। কেননা যেই সময় হয়েছিল তখন কিন্তু রাজনৈতিক খুনাখুনি শুরু হয়েছিল বিলুনিয়ার ঘটনায়। আমরা নিজেরা প্রতিনিধি গিয়েছি, তো এখনো এখানে চিকিৎসাধীন হসপিটালে রয়েছে, যাদের মাথায় ছিল হয়েছে ওরা দেখুক না যে সিপিএমের কেউ এইভাবে ইনজুর হয়েছে কিনা। সেইভাবে শুধু না পরপর কমলপুরে হয়েছে ঘটনা, পরপর আমরা গিয়ে দেখেছি অমরপুরে নতুন বাজার পানির বীজ ভাঙচুর করা হয়েছে। মানে রাজনৈতিক বিষয় আমি বুঝতে চাই, আমরা বুঝতে চাইবো যারা দেখছেন রাজনৈতিক বিষয় মানে কি, ওটার সাথে কি মোড় ঘুরানোর জন্য ওই বিষয়গুলোকে, যেমন অনিমেষ বাবু বলছেন বিভিন্ন অভাব অভিযোগ আছে রাজ্যের মধ্যে, পাশাপাশি রাজনৈতিক আন্দোলনের পর যখন এভাবে কেন্দ্র সরকারের কাছে আপনারা গেছেন বা এরকম, ওটা থেকে মোড় ঘুরানোর জন্য কি কোনো প্রচেষ্টা মনে হচ্ছে শাসক দলে? কি মনে হয়? না, তা তো আমাদের সন্দেহ এইটা, কারণ তারা বিভিন্ন দিক থেকে আজকে বেকার যুবকদের কাছে যেমন ওরা আজকে সমর্থন হারায় ফেলছেন, এবং বিভিন্ন 10,300 চাকরির ব্যাপারেও, এবং এইটাকে বিকল্প হিসেবে আবার যে 13,000 14,000 পদ সৃষ্টি করা হলো, এই সমস্ত বিষয়ে কি তাদের এটা, এই সমস্ত তো রাজনৈতিক ষড়যন্ত্র। এটা আসলে বেকারদের কর্মসংস্থানের বিষয় নয়। আজকে যদি আমি জিজ্ঞেস করি, উনি যে বলছেন এডিসিতে আমরা নিজেরাই, আমরা এডিসি প্রশাসন থেকে একটা তথ্য বেরিয়েছে যে 5,000 মতো শূন্য পদ রয়েছে এখন পর্যন্ত, এবং সেখানে যত কর্মচারী আছে এডিসির সরকারি কর্মচারী, তার মধ্যে 9,500 ডেপুটেশন স্টাফ। কেন এইভাবে হবে? এডিসি যদি উপজাতিদের স্বার্থেই যদি করা হয়ে থাকে,
হ্যাঁ, এখানে আমরা দেখলাম ঠিক আছে এডিসি আপনার টিসিএস অফিসার বা এই ধরনের প্রথম এ ক্যাটাগরি বি ক্যাটাগরিতে নিতে পারে না, কিন্তু একটা ড্রাইভার গাড়ির যিনি ড্রাইভার পর্যন্ত ডেপুটেশন আছে এখানে, এমনকি ফরেস্ট গার্ড পর্যন্ত যারা নামে করে এনারা অভিযোগ করছেন দিতে পারে। ঠিক আছে, কেন সেখানে পুনর্বাসন দিচ্ছে তারা? ঠিক আছে, তাদের কর্মচারী সংগঠনকে একটা পুনর্বাসনের জায়গা করে রেখেছে, একটা খামারে পরিণত করেছে, এটা তাদের দলের। সলিল বাবু কি উত্তর? এটা উপজাতিদের উদ্দেশ্য নয়, উন্নয়নের উদ্দেশ্য নয়। কি বক্তব্য আছে? বলুন ৯,৫০০ ডেপুটেশন স্টাফ হচ্ছে এই, হ্যাঁ, উনি সেটা বলছেন। প্রথমেই এরা এডিসি নিয়ে এত কচকচি করছেন, এডিসির জন্য এত কান্নাকাটি করছেন, এত এটাকে মায়া কান্না ছাড়া আর কিছু বলা যায় না। মায়া কান্না না, এই আমি বলি শেষ করে তখন আঞ্চলিক দলই করেছিল, তখন আপনাদের এমপি দশরথবাবু বলেছিলেন যে ত্রিপুরা কোনদিনই হবে না, মানে there is no provision in constitution, এটা বলেছিলেন আপনারা। 17 জন উপজাতি অংশের বিধায়ক, কেমন 43 জন অনুপজাতি অংশের বিধায়ক, বাঙালি বিধায়ক, কেমন তারা সবাই মিলে সেই সময় তিনি যে দলের সমর্থক ছিলেন সেই দল ধুয়ে মুছে গেছে। এই 60 জন মিলে আনএনিমাসলি তারা সিদ্ধান্ত নিলেন এডিসি গঠন করবে, কেমন 1982 সাল। 1980 সালেই হওয়ার কথা, দাঙ্গা লাগিয়ে দিলেন। কি না এখানে যত আছে বাঙালি আছে, 80 কথা বলছি, প্রথম ঘোষণা আমি শেষ করি হবে না। দাঙ্গার বিষয়ে যে গিনেস কমিটি গঠন করা হয়েছিল, কমিশন, এই গিনেস কমিটি হয়েছিল আপনারা প্রকাশ করেন না, যারা সমস্ত ইয়েকে যারা উদ্বাস্ত এসেছে বাঙালি তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, কেমন। 2 নম্বর, রাতারাতি দেখলাম তার বিরুদ্ধে কংগ্রেসের সেই যে গ্রামেগঞ্জের যারা নেতৃত্ব তারা কংগ্রেস ছেড়ে আমরা বাঙালি হয়ে রক্ত দেব তবু ছাড়বো না, জায়গা ছাড়বো না। না, আপনি অতীতে যাচ্ছেন, আমি অতীতের কথা বলা হচ্ছে বলেই অতীতে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে এনারা যে দায়ী, ওনারা আপনি বলছেন ওনারা দায়ী, সেই ক্ষেত্রে ওনারা বলছেন আপনারা টিটিএডিসি কে বর্তমান পরিস্থিতিতেও ক্ষমতা দিচ্ছেন না। আমি বলছি এই কারণে না বোঝা যাবে না পরিবেশ আমরা দেখেছি তো চোখে, আমরা সেই সময় দেওয়া হলো না, তখন ছিল বামফ্রন্ট সরকার পরিচালিত সরকার পর্যন্ত নিরপেক্ষ ছিল না, ষড়যন্ত্র করা হলো যাতে এডিসি না হয়, চালিয়েছিল তখন আপনারা, যখন এডিসি না হয় কেমন। তারপর যখন অল্প সময়ের মধ্যে প্রতিরোধ করে, যখন সেই 1982 সালে 1982 সালে কেমন যখন আপনাদের বিরুদ্ধে এটা বলুন, এটা এই আমরা শেষ সময় সলিল বাবু বুঝতে চাইবো যে আপনারা টিটিএডিসি কে পূর্ণ ক্ষমতা দিচ্ছেন না, সেই রকম ক্ষমতা দিচ্ছেন না। আমরা পূর্ণ ক্ষমতা দিচ্ছি না, আমরাই যা ক্ষমতা পূর্ণ ক্ষমতা দিয়েছি, আমরা কেন্দ্রের কাছে দাবি করেছি তাকে তাদের আরো অর্থনৈতিক ক্ষমতা দিচ্ছে না, আরো প্রশাসনিক ক্ষমতা দিচ্ছে না, তাহলে কেন দিচ্ছে না? দেখুন সংবিধান সংশোধন করে অধিক ক্ষমতার ব্যাখ্যা দিতে হবে। এরা চাইছে, এরা তো তখন চাইছে। সলিল বাবুর কাছে এইটুকুই জানতে চেষ্টা করব, উনি রোবটের মতো কথা বললে তো হবে না, মানে নিজের থেকে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। ব্যক্তি আক্রমণের ব্যাপার না, লেট আস নট টক লাইক দিস। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যে বলছেন আমরা মায়া কান্না করছি, আন্দোলন করা যদি মায়া কান্না হয়, এই রাজ্যের ট্রাইবেলদের কি অবস্থা আছে এটা বাঙালিদের অজানা আছে? দেশের মানুষের কাছে এটা অজানা রয়েছে। আমরা ট্রাইবেলদের রক্ষা করার জন্য ছোট ছোট দল করে আমরা তো বলছি অটোনোমাস স্টেট দাবি করছি, কেউ এডিসিতে অধিক ক্ষমতা দিতে হবে, ডাইরেক্ট ফান্ডিং এর কেউ দাবি তুলছে। এনসি দেববর্মা আমি মেনেই নিচ্ছি যে যুক্তি না থাকার পরেও ট্রাইবেলদের অস্তিত্ব রক্ষার সাথে বলছেন যে আমাকে আলাদা করে একটা রাজ্য তৈরি করে দাও, হলেও বলছি কিছু। এই যে সিপিএম দল গণমুক্তি পরিষদ, যার একটা ছোট্ট অঙ্গ শাখা সংগঠন, তারা ট্রাইবেলদের অস্তিত্ব রক্ষার্থে তাদের ভূমিকাটা কি, তাদের কি দাবি রয়েছে? যারা বলছে যে ওনারা এডিসি গঠন করেছেন,
ইতিহাস এই কথা বলছে, এই রাজ্যে আঞ্চলিক দল গঠন করে তদানীন্তন টিইউজেএস দল এই দাবিটা উত্থাপন করেছে এবং করে আন্দোলনের মধ্যে পরবর্তী সময় 70-এর মাঝামাঝি গিয়ে সিপিএম দল সেটাকে বলছে যে আমরাও এডিসি চাই, এডিসির জন্য এই আমরা কথা দাবি বললে তো করছি। হবে না। This is the record. তখন তো তারা This is the record. তখন তো এবং তাদের CPM মিত্রশক্তি ক্ষমতা, বিরোধিতা আমি বলছি, তখন তো তাদের মিত্রশক্তি CPM ক্ষমতা। পার্টি ত্রিপুরা হ্যাঁ, আমরা রাজ্যে আমরা একবারে শেষ পর্যায়ে তখন CPM তাদের পার্টি TUJS ত্রিপুরা এর- রাজ্যে অনিমেষ বাবু, এডিসি শোনো বাবু, আমরা শেষ পর্যায়ে আমরা TUJS শেষ পর্যায়ে TUJS এর একটা বিষয় জানতে চাইবো, একটা করে জানতে চাইবো। প্রথমত আপনি বিজেপি দল থেকে আছেন, আপনি এই যে এনসি দেববর্মা এবং ওনার টিমের আইপিএফটি দলের এই বনকে, রাস্তা রোকোকে বা টিপ্রাল্যান্ডের দাবিকে সমর্থন করেন আপনার দল? ত্রিপুরাকে আমরা করি না, এটা তো করেন আমরা না। প্রথমেই বলছি, এখন এটা আমাদের পার্টি করে না। আমরা চাইছি এডিসিতে হ্যাঁ অধিক ক্ষমতা দরকার, এবং যেটা উনি বলতে চায় আমার না, মনে আমরা হয় ওদিকে যাবো না, আমরা একেবারে না, শেষ না, পর্যায়ে। ওইটাই, আপনারা ক্ষমতা এটাই। না, না, প্রয়োগ এটাই করেন না, আমি- আপনারা চান অনির্দিষ্টকালের না, বন্ধ না, হোক, না। আপনারা বিজেপি দল থেকে না, চান না, এই এটা তো বন্ধ হোক। আমরা চাই জনগণকে অসুবিধায় ফেলে এভাবে আন্দোলন, কারণ যেহেতু ওনারা দাবি করেন, এখন ছোট্ট একটা জলের দাবিতেও, রাস্তার দাবিতেও এই সমস্ত রাস্তা রোকো হয়ে যায়। আচ্ছা, এর জন্য স্বাভাবিক অবস্থার মধ্যে হ্যাঁ, পড়ে গেছে। অনিমেষ বাবু, আর অনিমেষ মেয়ে বাবু, লোকেরা পর্যন্ত কি বলেন, কলস কি বলেন, বালতি নিয়ে এরকম- রাস্তায় নেমে যায়। আপনারা অবশ্যই তাহলে আপনারা ওরা তো একটা রাজ্যের দাবি করছে, এরকম এটা পরিস্থিতিতে করবে। সরকারকে কিন্তু এই যে আমাদের হচ্ছে না, সরকারের ভূমিকা নিয়ে এখানে। কি বলেন, এটার জন্য দায়ী কে? কে এরকম একটা আমি আন্দোলন- বলছি না, আজকে আমার আরেকটা কথা আছে, এটা- আজকে- না, না, ওইটা না, আজকে ওইটা না। আন্দোলন শুরু। উনি সলিল বাবু যে প্রস্তাব করলেন, এটার জন্য উনি যেটা বলছেন, উনি এডিসি সম্পর্কে কিছুই জানেন না। ঠিক আছে, আসবো, যার আসবো, জন্য আসবো, বলেন না আসবো, এটা। হ্যাঁ, হ্যাঁ, বলুন, না, অনুমতি এডিসি দিন। কিভাবে চলছে উনি কি অনুমতি- জানেন? অনুমতি এডিসি বাবু, এলাকা সম্পর্কে বলুন। ওনার কোনো ধারণাই আমরা নেই। শেষ পর্যায়ে কি- বলবো। এই যার জন্য এইসব কথা এই বলছেন। যে সড়ক অবরোধ, এটা গণতন্ত্রের চরম একটা আন্দোলন। এই রকম চরম পরিস্থিতির মধ্যে মানুষের দুর্ভোগ হোক, এইখানে জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হোক, এটা আমরা কখনোই চাই না, তার বিরোধ করছি। এবং এই রাজ্যের সরকারকে আবারও বলছি, কেন আপনি চুপচাপ বসে রয়েছেন? ব্যবস্থা গ্রহণ করুন, রাজ্যের শান্তি শৃঙ্খলার বাতাবরণ ফিরিয়ে আনুন। আপনার কি মনে হচ্ছে রাজ্যে অশান্তি এবং ভয়ের কোনো বাতাবরণ চলছে? আছে বলেই তো আজকে কি হয়েছে, এই খামতিং বাড়িতে সড়ক অবরোধ হলেও ত্রিপুরা রাজ্যের সর্বত্রই কিন্তু মানুষের স্বাভাবিক। যাতায়াত কমে গেছে। সলিল বাবু, একেবারে শেষ পর্যায়ে তাই একটা জিনিস বুঝতে চাইবো যে আপনারা এই অনির্দিষ্টকালের বন্ধের বিরোধিতা করছেন, পাশাপাশি আপনারা কি কোনো অ্যাকশন নেবেন যে এনসি দেববর্মাকে গ্রেপ্তার করা বা এই বন্ধের বিরুদ্ধে সবকিছু বন্ধ করে দেওয়া, অগণতান্ত্রিক যদি এরকম হয়ে থাকে, আপনাদের মনে হয়ে থাকে, তাহলে কি ব্যবস্থা নেবেন? যেহেতু জনদুর্ভোগ চলছে বলছে। আমি তো আগেই বলেছি, বামফ্রন্ট সরকার উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়ে। কেমন? মানে যখন হ্যাঁ। পরিবেশ না, না, শেষ হয়ে যাবে, না, না, নষ্ট হয়ে যাবে, না, না, আরেকটা কথা বলছি। আরেকটা কথা বলছি। এই আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে রাজ্যের মধ্যে শাসন পরিবেশ বিজেপি, নষ্ট হোক। আমি বলছি বিজেপির শান্তি সঙ্গে সম্প্রীতি বিনষ্ট হোক, এটাই তো চাইছেন আপনারা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনারা। না, না, আপনারা অসংখ্য ধন্যবাদ এসেছেন। না। আমরা শেষ পর্যায়ে হ্যাঁ, বলুন। একটা কথা, বিজেপির সঙ্গে বিজেপি যে চাইছে আইপিএফটি দল সহ অন্যান্য যে দলগুলির সঙ্গে আতাত করার জন্য, এটা পরিষ্কার এই রাস্তা রোকো অবরোধে আন্দোলনের ডাকের মধ্যে দিয়ে। আমি আপনাকে বলবো, না, আমরা শেষ পর্যায়ে আমি আপনাকে বলবো, আপনি সঞ্চালক হিসাবে যখন আপনি ছিলেন আপনাদের পুরনো বিল্ডিং এ, তখন এই 8ই ফেব্রুয়ারি যে 3 দল, আমরা আমি বলছি, সলিল বাবু, আমরা শেষ হয়ে গেছে আমি শেষ আলোচনা, করি। ঠিক আছে? না, না, সেই আমরা সময় এটাই যা জানতে ছিল, চাই। উনি সেই বলতে সময়- চেষ্টা সেই করছেন, সময়- অতীতে ফিরে যেতে চাইবো না, অতীতে ফিরে যাবো না। অতীতে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের সময় দিয়েছেন। অতীতে যেতে যারা হবে। আজকে এই না আলোচনা গেলে হবে দেখছেন, না। যারা আমরা একেবারে শেষ পর্যায়ে যারা আলোচনা দেখছেন, আজকের এই আলোচনায় তর্কযুক্তি গপ্পে যারা অংশগ্রহণ করেছেন, ওনারা যে বিষয়টা বলছেন যে আজকের এই আইপিএফটির আন্দোলন এবং অনির্দিষ্টকালীন আন্দোলন কেউ সমর্থন করছেন না এবং শাসক দল বলছেন উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিরোধীরা, অন্যান্যরা বলছেন এর জন্য দায়ী শাসক দল। তবে কে দায়ী? আসলে কারা এর পেছনে মদত দিচ্ছে? কেন এমনটা হচ্ছে রাজ্যে? শান্তি শৃঙ্খলা বিঘ্নিত যাতে না হয়, অবশ্যই সবার ভূমিকা নিতে হবে, জাতি উপজাতি সবাই মিলে যাতে রাজ্যের শান্তি সুস্থিতি বজায় থাকে। তবে যেতে যেতে তর্কযুক্তি গপ্পে আপনাদের আলোচনায় শেষ পর্যায়ে এসে চন্দন বলে যাচ্ছে সেই কথা, যেতে যেতে যেটা বলা হয়ে থাকে যে কথা বলে রাজনেতা, বিচার করে জনতা। জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তর্কযুক্তি গপ্প থেকে চন্দন দেবনাথ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।